ছাত্র জনতার অভ্যুত্থানের নেতাদের রাজনৈতিক দলের নেতৃত্ব দিতে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পদ ছেড়েছেন নাহিদ ইসলাম। আগামী শুক্রবার রাজধানীর মানিক মিয়া এভিনিউ থেকে আত্মপ্রকাশ হতে যাওয়া দলটির আহ্বায়ক পদে তার দায়িত্ব নেওয়া নিশ্চিত হলেও অন্য শীর্ষস্থানীয় পদ ও কমিটিতে কারা থাকছেন তা নিয়ে শেষ সময়ে চলছে টানাপোড়েন। সব পক্ষকে সন্তুষ্ট করতে কমিটির আকার বড় হতে পারে। কেমন হবে নতুন এই রাজনৈতিক দলটি, এ বিষয়ে বিস্তারিত জানাতে সমকাল সংবাদ পর্যালোচনায় আজকে আমাদের সঙ্গে যুক্ত আছেন সমকালের বিশেষ প্রতিনিধি রাজীব আহমদ। তার কাছ থেকে বিস্তারিত জানব। সঙ্গে আছি শাহাদাত তনিম। রাজীব আহমদ, সমকাল সংবাদ পর্যালোচনায় আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। আমি এই মুহূর্তে এখন যখন কথা বলছি ঠিক তার কিছুক্ষণ আগেই ছাত্র সংগঠন, একটি নতুন ছাত্র সংগঠন আত্মপ্রকাশ ঘটেছে এবং আগামী শুক্রবার একটি নতুন রাজনৈতিক দল আসতে যাচ্ছে। কেমন হবে বলে মনে করছেন সেই দলটি? ধন্যবাদ আপনাকে। দেখেন যে গত 1 জুলাই যখন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, এটা তো প্ল্যাটফর্ম ছিল, প্ল্যাটফর্ম গঠনের মাধ্যমে আন্দোলন শুরু হলো কোটা পুনর্বহালের প্রতিবাদে। তারপর তো সেই আন্দোলনে হত্যাযোগ্য, তারপর সাধারণ মানুষের প্রতিবাদে নেমে আসলো এবং শেখ হাসিনার অভাবনীয় পতন ঘটলো অভ্যুত্থানের মাধ্যমে। এরপর তো জানাই ছিল, মোটামুটি এটা স্পষ্টই ছিল যে যারা অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছেন ছাত্র নেতৃত্ব, তারা নতুন রাজনৈতিক দল গঠন করবেন। তো এটাও জানাই ছিল যে নতুন রাজনৈতিক দলের সঙ্গে নতুন ছাত্র সংগঠন আসবে, কিন্তু তারা যে কথাটি বলতে চাচ্ছে, যেমন ছাত্রলীগ, ছাত্রদল সহ অন্যান্য দল, যেমন আদার্স কোনো পার্টি, যেমন ছাত্রদল বিএনপির সরাসরি অঙ্গ সংগঠন, আবার ছাত্রলীগ, নিষিদ্ধ ছাত্রলীগ, আওয়ামী লীগেরই ভাতৃপ্রতিম সংগঠন, শিবির এবং জামায়াতের মধ্যে আনুষ্ঠানিক কোনো সম্পর্ক না থাকলেও, মানে কাগজে কলমে কোনো সম্পর্ক না থাকলেও শিবির জামায়াতেরই ছাত্র সংগঠন। তো আজকে যারা দল করছেন তারা বলছেন যে ছাত্র সংগঠন যারা করেছেন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ, তারা বলছেন যে কোনো রাজনৈতিক দলের সঙ্গে তাদের লেজুর ভিত্তি থাকবে না এবং তারা একটি স্বতন্ত্র ছাত্র সংগঠন হবে। তো আমার ধারণা যে এই কারণেই তারা নতুন রাজনৈতিক দল গঠনের 2 দিন আগে আত্মপ্রকাশ করলেন, যেন একই দিনে আত্মপ্রকাশ করলে বলা হতো যে একই সংগঠন, একই রাজনৈতিক দলেরই সংগঠন। এই জায়গা থেকে নিজেদের একটু আলাদা করার জন্য তারা একটি দল গঠন করলেন। এখন যে প্রশ্নটি বলছেন যে নতুন ছাত্রদের বা রাজনৈতিক দল যেটি আসতে যাচ্ছে এবং ছাত্র সংগঠন, দেখেন আজকে যে ছাত্র সংগঠনটি গঠিত হলো, আত্মপ্রকাশ করলো, সেইখানে যে শীর্ষ 4 নেতা তারা সবাই কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের। আপনি দেখেন যে অভ্যুত্থানের সময় শুধু কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় বা পাবলিক ইউনিভার্সিটি আন্দোলন করেনি, আন্দোলনে কিন্তু বিরাট অবদান ছিল আপনার মাদ্রাসা শিক্ষার্থীদের এবং প্রাইভেট ইউনিভার্সিটি শিক্ষার্থীদের এবং ঢাকার বিভিন্ন কলেজের। বিশেষ করে প্রাইভেট ইউনিভার্সিটির যারা রামপুরা, বসুন্ধরা, বনশ্রী, বাড্ডা এলাকায়, তারা তো ওই জায়গায় অনেকটাই বলা যায় তাদের দুর্গ ছিল সেই জায়গায়, সেটির পতন ঘটাতে পারেনি হাসিনা সরকার। যাত্রাবাড়িতে মাদ্রাসা শিক্ষার্থীদের একরকম দুর্গ ছিল, সেখানে পেরে ওঠেনি পুলিশ বা অন্য কেউ। এইসব কারণেই তো শেখ হাসিনার পতন হলো, শেখ হাসিনা পালিয়ে যেতে বাধ্য হলেন। কিন্তু যেই নতুন ছাত্র সংগঠন গঠিত হলো, আত্মপ্রকাশ করলো, সেইখানে কি এই প্রাইভেট ইউনিভার্সিটি বা মাদ্রাসা, তাদের কি প্রতিনিধিত্ব আপনি দেখতে পাচ্ছেন? শীর্ষ 4 পদের আহ্বায়ক, সদস্য সচিব, তারপর মুখপাত্র এবং মুখ্য সংগঠক, এই 4 জায়গায় তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এসেছেন। তো এর তো প্রতিবাদও করছেন প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এখন প্রতিবাদ হচ্ছে ভালো কথা, কিন্তু বিষয়টা দেখেন আজকে প্রতিবাদটা হঠাৎ কেন হলো? যদি তারা কনসেনসাসের মাধ্যমে এবং আলাপ আলোচনার মাধ্যমে কমিটিটা গঠন করতেন, আজকের কমিটিটা, তারা নিশ্চয়ই প্রতিবাদ হতো না, বা তৃণমূলের মতামত নিয়ে করতেন। রাজনৈতিক আপনি ছাত্র সংগঠনের নাম হচ্ছে গণতান্ত্রিক ছাত্র সংগঠন, তো আপনার নামের মধ্যে গণতান্ত্রিক আছে, তো গণতান্ত্রিক চর্চা হওয়া উচিত ছিল যে আপনারা একটা ছাত্র সংগঠন করছেন, আপনাদের যারা স্টেক হোল্ডার আছে বা আপনাদের সঙ্গে যারা আছে তাদের সবাইকে নিয়ে আলাপ আলোচনা করে সবার মতামত নিয়ে সবার আপনার অংশগ্রহণ, একটা অংশগ্রহণমূলক একটা ইনক্লুসিভ প্ল্যাটফর্ম যদি হতো সেটি ভালো হতো। যাই হোক, এটি তাদের রাজনৈতিক সংগঠন, সিদ্ধান্ত তাদের, তারা কি করবেন। কিন্তু আমার একজন বাইরে থেকে অবজারভার হিসেবে মনে হচ্ছে যে তারা যদি তৃণমূলের সবার সঙ্গে আলাপ আলোচনার মাধ্যমে এবং সবার অংশগ্রহণের মাধ্যমে যদি একটা ইনক্লুসিভ প্ল্যাটফর্ম করতেন বা ইনক্লুসিভ ছাত্র সংগঠন করতেন, সেটা অনেক বেশি ভালো হতো। যদিও তারা মুখে বলছেন যে এটি ইনক্লুসিভ, কিন্তু যেই লাইন আপ আমরা দেখতে পাচ্ছি সেখানে কিন্তু আমি যে ইনক্লুসিভনেসের বিষয়টা দেখতে পাচ্ছি না। নতুন যে রাজনৈতিক দলটি আসছে সেটির শীর্ষ পর্যায়ের একজন নেতার নাম অলরেডি আমরা জেনেছি, এবং শীর্ষ পর্যায়ে আর অন্যান্য কোন নেতার আলোচনায় আছেন? দেখেন, আহ্বায়ক পদে তো নাহিদ আসছেন, এটা তো নিশ্চিত। নাহিদ ইসলাম ইতিমধ্যে পদত্যাগ করেছেন সরকার থেকে, এবং সদস্য সচিব পদে আক্তার আসবেন, এটাও অনেকটাই নিশ্চিত।
তারের নেতৃত্বেই আক্তার, নাহিদ এরা সবাই তো একসময় ছাত্র অধিকার পরিষদ করতেন। ছাত্র অধিকার পরিষদ থেকে আক্তার ছাত্র অধিকার পরিষদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি ছিলেন। সেখান থেকে উনি বেরিয়ে নিজে ছাত্র সংগঠন করলেন ছাত্রশক্তি। ছাত্রশক্তিতে কিন্তু আক্তার ছিলেন আহ্বায়ক, নাহিদ তার সদস্য সচিব ছিলেন। এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রশক্তির আহ্বায়ক ছিলেন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, উনিও এখন উপদেষ্টা। এবং যিনি সদস্য সচিব ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাকের মজুমদার, আবু বাকের মজুমদার, উনি আজকে এই নতুন গণতান্ত্রিক ছাত্র সংসদের আহ্বায়ক হয়েছেন। তো আর যেই দুটি পদের কথা, আরও যে গুরুত্বপূর্ণ দুটি পদ তাদের কাঠামো অনুযায়ী রয়েছে, মুখ্য সংগঠক এবং মুখপাত্র, সেই জায়গায় হাসনাত আবদুল্লাহ এবং সার্জিস আলম আসতে যাচ্ছেন বলে শোনা যাচ্ছে। এগুলো শতভাগ নিশ্চিত না, কিন্তু মনে হচ্ছে যে এটাই ঘটবে। পদগুলো নিয়ে কি কোনো টানাপোড়েন চলছে কিনা? নিশ্চয়ই আপনি দেখেন যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন তো আসলে কোনো সংগঠন ছিল না, কোনো একক সংগঠন না, বা একটা নির্দিষ্ট কোনো এখানে কোনো মতবাদ ছিল না। এখানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্রশক্তির, গণতান্ত্রিক ছাত্রশক্তির নেতারা এসেছেন, ছাত্র শিবিরের নেতারা এসেছেন, ছাত্র অধিকার পরিষদের নেতারা এসেছেন, এবং বিভিন্ন বাম ধারার সংগঠনগুলো এসেছে, রাষ্ট্রচিন্তা সহ, ছাত্র ইউনিয়ন, ছাত্র ফ্রন্ট সহ নানান সংগঠনের নেতারা এসেছেন। তো নানান মতের মানুষের যখন একটি জায়গায় সম্মিলন ঘটে, সেই জায়গায় একটা আদর্শিক দ্বন্দ্ব থাকে, এটাই স্বাভাবিক। কারণ এক একজনের রাজনৈতিক চিন্তা, রাজনৈতিক দীক্ষা, রাজনৈতিক শিক্ষা সম্পূর্ণ আলাদা এবং মতাদর্শ আলাদা। কিন্তু যখন রাজনৈতিক দল গঠনের উদ্দেশ্যে জাতীয় নাগরিক কমিটি গঠিত হলো, তখন দেখা গেল যে এই বিভিন্ন দল সংগঠন থেকে আসা যে নেতারা জুলাই আগস্টে কাঁধে কাঁধ মিলিয়ে আন্দোলন করেছেন, একজন আরেকজনের সহযোদ্ধা ছিলেন, কিন্তু পরবর্তী সময় দেখা গেল যে জাতীয় নাগরিক কমিটির মধ্যে বিভিন্ন বলয় তৈরি হলো। যে গণতান্ত্রিক ছাত্রশক্তি থেকে যারা এসেছেন তারা একটি বলয়, বা গণ অধিকার পরিষদ থেকে এসেছেন যারা তারা একটি বলয়, শিবিরের সাবেক যারা তারা একটি বলয়, বাম ধারা সংগঠন থেকে যারা এসেছেন তারা একটি বলয়, আবার কওমি মাদ্রাসা পরিষদ যেটি, মাদ্রাসা শিক্ষা ছাত্র পরিষদ যেটি, সেটি আবার আরেকটি বলয়। এখন দেখেন এখানে পাঁচটি বলয়, বা এর মধ্যে আবার নানান দল আছে, যে ছাত্র শক্তির মধ্যে যারা আছেন, যারা এসেছেন, তাদের মধ্যে দেখা যাচ্ছে যে নাহিদ এবং আখতারের প্রতি কারো সমর্থন, আবার নাসিরউদ্দিন পাটোয়ারি তার প্রতি কারো সমর্থন, এরকম নানান রকম ফ্র্যাকশন তাদের মধ্যে দেখা গিয়েছে। এইসব কারণেই আসলে তাদের এই নেতৃত্ব নিয়ে যে টানাপোড়েনটি, যেটি আপনি বলছেন, সেই টানাপোড়েনটি তৈরি হয়েছে। আসলে পদ তো চারটি, ও চারটি পদে সব বলয়ের নেতারাই চাচ্ছেন যার যার পছন্দের নেতাকে সেই পদে আনার জন্য, সেই পদ যেন তিনি পান, সেটি নিয়ে চেষ্টা চলছে। এখন দেখেন যে এই বিষয়টা কিন্তু আউটব্রেক হয়েছে গত দিন 15 আগে, যখন অভ্যুত্থানের কৃতিত্ব নিয়ে শিবির এবং ছাত্রশক্তির নেতারা পরস্পরের বিরুদ্ধে বলা যায় একরকম বিশুদ্ধগারি করলেন সামাজিক যোগাযোগ মাধ্যমে, সেটির সঙ্গে আবার উপদেষ্টা আসিফও যোগ হলেন। এর ফলে যে জিনিসটা হলো, তাদের যেই ভিতরে যে দূরত্ব ছিল, বিরোধ ছিল, সেটি প্রকাশ হলো। এবং গতকাল কিন্তু রাতে এবং আজকে ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরের সাবেক সভাপতি আলী হাসান জুনায়েদ, যিনি জাতীয় নাগরিক কমিটির যুগ্ম আহ্বায়ক, এবং যুগ্ম সদস্য সচিব রাফে সালমান রিফাত, তারা তো জানিয়ে দিয়েছেন যে তারা এই দলে আর থাকছেন না, নতুন রাজনৈতিক দলে তারা থাকছেন না। তো এই ক্ষেত্রে একটা জিনিস বলা যায় যে পদ নিয়ে বিরোধ বা নেতৃত্ব নিয়ে যে বিরোধ বিভক্তি, সেটি কিন্তু তাদের অঙ্কুরের আগেই দেখা গেল, তাদের আত্মপ্রকাশের আগেই দেখা গেল। এখন শিবিরের যে সাবেক নেতারা এখানে এসেছিলেন, তাদের বাকি সবাই চলে যাচ্ছেন, বিষয়টা এরকম না, কিন্তু বড় একটি অংশ থাকছে না। এটি একটি দিক। আবার দেখেন যে আরেকটি কথা রয়েছে, যেমন আজকে গণতান্ত্রিক ছাত্র সংসদের শীর্ষ নেতৃত্বে 4 জনই যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়ের, জাতীয় নাগরিক কমিটির মানে নতুন যে রাজনৈতিক দল আসতে যাচ্ছে, সেখানেও দেখা যাচ্ছে যে 4টি শীর্ষ পদের কথায় যাদের কথা বলা হচ্ছে, তারাও সবাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের। তো বাইরের যারা বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে পাশ করে এসেছেন, এখানে আরেকটা জিনিস দিয়েই বলি যে রাজনৈতিক দলে যারা আসছেন তারা সবাই ঢাকা বিশ্ববিদ্যালয় বলতে বর্তমান শিক্ষার্থী না, তারা সবাই 2, 4, 5 বছর আগে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন। তো অন্য জেলার যারা নেতৃত্ব দিয়েছেন, বা অন্যান্য ঢাকার বিশ্ববিদ্যালয়ের বাইরে যারা অন্যান্য বিশ্ববিদ্যালয়ে যারা শিক্ষার্থী ছিলেন, তাদেরকে তো আমরা কেউ সামনের সারিতে দেখতে পাচ্ছি না। এবং এইটা নিয়ে কিন্তু আপনি হয়তো খুব বেশি কথা নেই, আমি তখন যখন তাদের সঙ্গে কথা বলি, তখন এটা আমি তাদের কাছ থেকে জানতে পারি যে এটা নিয়ে কিন্তু একটা ক্ষোভ রয়েছে। এটা নিয়ে একটা ক্ষোভ তাদের মধ্যে রয়েছে যে হ্যাঁ, বৈষম্য বিরোধী আন্দোলন নাম দিয়ে আন্দোলন হলো বৈষম্যের বিরুদ্ধে, কিন্তু দেখা যাচ্ছে যে নেতৃত্বের যখন বাছাই করা হচ্ছে, শীর্ষ নেতৃত্বে যখন কাউকে আনা হচ্ছে, তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের যারা তারাই আসছেন। এবং আরেকটি বিষয় যেটি হচ্ছে যে ওই ছাত্রশক্তির যারা, বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাচ্ছে ছাত্রশক্তির যারা ছিলেন তারাই আসছেন, কিন্তু এর বাইরে যারা আছেন, ছাত্র অধিকার পরিষদ থেকে যারা এসেছিলেন, ছাত্র শিবির থেকে যারা এসেছিলেন, বাম সংগঠনগুলো থেকে যারা এসেছিলেন, এসে
ছাত্রনেতাদের ক্ষেত্রে অনেকেই দেখা গেছে, যেমন ছাত্রদলের তারা এসেছিলেন, তারা আবার ছাত্রদলে ফেরত চলে গেছেন। শিবিরের যারা কারেন্ট যারা ছিল, যে সাদিক কাইমরা যারা ছিল, ফরহাদরা যারা ছিল, তারা এসেছেন, এসে আবার যার যার নিজের সংগঠনে চলে গেছেন। যারা সাবেক শিক্ষার্থী, মানে এখন যারা আর শিক্ষার্থী নেই, নাহিদদের মতো যারা 4-5 বছর আগে সাবেক শিক্ষার্থী বা 3-4 বছর আগে বিশ্ববিদ্যালয় শেষ করেছেন, ছাত্রজীবন শেষ করেছেন, তারা তো সবাই জানাকের সঙ্গে যুক্ত হয়েছিল, জাতীয় নাগরিক কমিটির সঙ্গে যুক্ত হয়েছিল নতুন একটি রাজনৈতিক দল গঠনের জন্য। কিন্তু এখন দেখা যাচ্ছে যে বিভিন্ন উপদল বলয়ে তারা বিভক্ত, এবং শেষে যেটি হলো যে একটি অংশ এই প্ল্যাটফর্ম ছেড়ে চলে গেলেন এবং নতুন রাজনৈতিক দলে আসছেন না। এখন এই অংশটি না আসার কারণে জাতীয় নাগরিক কমিটিতে আসলে কতখানি প্রভাব পড়বে বা রাজনৈতিক দলের ক্ষেত্রে কতখানি প্রভাব পড়বে এটা তো সময়ই বলবে। কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে এটি তাদের জন্য মানে খুব ভালো কিছু হবে না। এটি তাদের জন্য একটি ধাক্কা হিসেবেই, একটি রাজনৈতিক ধাক্কা হিসেবেই থাকবে। নতুন এই রাজনৈতিক দলটির ভবিষ্যৎ কি এবং আদর্শ কেমন হবে বলে মনে করছেন? দেখেন, নতুন রাজনৈতিক দল যে কথাটি বলছে যে তারা একটি ইনক্লুসিভ, একটি গণতান্ত্রিক ইনক্লুসিভ পার্টি করবে, ডেমোক্রেটিক অ্যান্ড ইনক্লুসিভ, যে এখানে সর্বমত, মানে একটা বহুত্ববাদী দল হবে যেখানে সর্বমত এবং সর্বপথের মানুষ এই জায়গার এসে সম্মিলন ঘটবে, এবং তাদের একটি 24 দফা তারা আগামী পরশু প্রকাশ করবেন আত্মপ্রকাশের সময়। আগামী শুক্রবার বেলা 3টায় মানিক মিয়া এভিনিউ থেকে তাদের দলের আত্মপ্রকাশ হবে। আমি দেখেন, আওয়ামী লীগ এই মুহূর্তে রাজনৈতিক মাঠে, রাজনীতিতে নেই। আওয়ামী লীগ আগামী নির্বাচনে থাকবে কিনা এটি তো এখনও নিশ্চিত নয়। তো বিএনপির একটি বিরাট দল, বিএনপির একটি রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিত্ব প্রাকৃতিকভাবেই গড়ে উঠবে। যখন বিএনপি মাঠে একা, তো বিএনপির একটি রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী কিন্তু প্রাকৃতিকভাবে গড়ে উঠবে। যখন আওয়ামী লীগ একা একা নির্বাচন করেছে, তখনও কিন্তু বিএনপি অ্যাক্টিভ ছিল মাঠে। বিএনপি মাঠে ছিল এবং শক্তভাবে ছিল। পার্লামেন্টে হয়তো ছিল না, নির্বাচনে হয়তো ছিল না। সেই কারণে যারা বিএনপি করেন তারা কিন্তু বিএনপি করেছেন, তারা অন্য কোনো দিকে যাননি। আচ্ছা, এখন যে জিনিসটি হবে যে আপনি দেখেন যে তাহলে কি আপনি কি প্রশ্ন করতে পারেন যে তাহলে কি আওয়ামী লীগ নেই বলে কি আওয়ামী লীগের লোকজন সব নতুন দলে চলে যাবে? না, বিষয়টা এরকম ঘটবে না। বিষয়টা হচ্ছে, দেখেন, আওয়ামী লীগকে কাউন্টার করার জন্য বাংলাদেশে তো একটা জিনিস ছিল, সেটা হচ্ছে আওয়ামী লীগ সমর্থক এবং আওয়ামী লীগ বিরোধী শক্তি। তো আওয়ামী লীগ বিরোধী শক্তির একটা বড় অংশ যারা আওয়ামী লীগকে পছন্দ করে না, তারা অনেক সময় একদম বাধ্য হয়ে শুধুমাত্র আওয়ামী লীগকে ঠেকানোর জন্য, শুধুমাত্র আওয়ামী লীগ যেন ক্ষমতায় আসতে না পারে, আওয়ামী লীগকে ঠেকানোর জন্য বিএনপিকে সমর্থন করতেন, ভোট দিতেন। তো আওয়ামী লীগ যদি না থাকে নির্বাচনী রাজনীতিতে বা রাজনীতিতে, যেভাবে বলি, আওয়ামী লীগ যদি না থাকে, ধরে নিই নির্বাচনী রাজনীতির কথাই বলি, নির্বাচনী রাজনীতিতে আওয়ামী লীগ নেই, আওয়ামী লীগ যদি না থাকে, তাহলে এই যে আওয়ামী লীগকে ঠেকাতে চাওয়া যে মানুষগুলো এতদিন বিএনপিকে ভোট দিত, বা আমি এটিও দেখেছি অতীতে যে, যেমন একটি উদাহরণ পেয়েছিলাম সিলেটের ক্ষেত্রে মেয়র পদে, দেখা যাচ্ছে যে ওই এলাকায় জামায়াত আলাদা প্রার্থী দিয়েছিল। প্রথমবারের মতো বিএনপি জামায়াত দুই দলই প্রতিদ্বন্দ্বিতা করেছে। জামায়াতের প্রার্থী মাত্র 11-12 হাজার ভোট পেয়েছিলেন, বিএনপির প্রার্থী 88,000 এবং আওয়ামী লীগের প্রার্থী ভোট পেয়েছিলেন সম্ভবত 82,000-83,000 এরকম একটা নাম্বার। ওইখানে যখন আমি নির্বাচন কাভার করতে গিয়েছিলাম এবং যারা জামায়াতের সঙ্গে যারা যুক্ত তারা আমাকে বলেছেন যে তাদের এত কম ভোট পাওয়ার কথা না, তাদের ভোটের সংখ্যা 25-30 হাজার হওয়ার কথা, কিন্তু ভোটটা কমে গেল কেন? কারণ হিসাবে তারা আমাকে যেটি বলেছিলেন, এবং আমিও মাঠে কাজ করতে গিয়ে যেটি দেখেছিলাম, ধরেন যারা জামায়াতের অত কঠিন কট্টর সমর্থক না, এই আছে আর কি, এরকম আর কি, কম বেশি পছন্দ করে এইটুকু, তারা যখন দেখেছে যে এই নির্বাচনটি হচ্ছে যে আওয়ামী লীগ বনাম বিএনপি এবং জামায়াতের জেতার কোনো সম্ভাবনা নেই জামায়াতের প্রার্থীর, কারণ জামায়াতের প্রার্থী যে তৃতীয় হবে এটা স্পষ্ট ছিল। 30,000 ভোট পেলেও কিন্তু তৃতীয় হতো, 25,000 ভোট পেলেও তৃতীয় হতো, 11,000-12,000 ভোট পেয়ে তৃতীয় হয়েছে, তাই তো? তো এই যে বাকি যে 12-13 হাজার মানুষ যারা দলের সঙ্গে অত বেশি অ্যাফিলিয়েটেড না জামায়াতের সঙ্গে, তারা কিন্তু আওয়ামী লীগকে ঠেকানোর জন্য, আওয়ামী লীগের কেউ জিতে যাবে সেটা ঠেকানোর জন্য জামাতকে ভোট না দিয়ে বিএনপিকে ভোট দিয়েছে। তো এই মানুষগুলা যদি আগামী নির্বাচনে, এখন যদি নির্বাচনে আওয়ামী লীগ না থাকে, তাহলে বিএনপিকে ভোট দেওয়ার যে বাধ্যবাধকতা তার কিন্তু তখন সেটা থাকবে না। তো তখন সে তো অন্য কাউকে ভোট দিতে পারে। ছাত্রদের জন্য, ছাত্ররা যে দল গঠন করতে যাচ্ছে, এটি তাদের জন্য একটি বড় সুযোগ, তারা এই সমর্থনটা পেতে পারেন একটা। আর দ্বিতীয় বিষয় হচ্ছে জুলাই আগস্ট অভ্যুত্থানের মাধ্যমে তারা কিছু সমর্থন তো এমনি তাদের তৈরি হয়েছে। এখন প্রশ্ন করতে পারেন যে এটা কত, অনেকেই অনেক বড় বলতে পারেন, কিন্তু আমার যেটি এতদিনের রাজনীতি সম্পর্কে যতখানি পড়াশোনা জানা, তাতে এই সংখ্যাটা খুব বড় না, সেটা 4-5 বা কোনোভাবেই সেটি 10% বেশি না। তো 10% বেশি ভোট, 10% ভোট তো কিছুই না বাংলাদেশের আপনাকে নির্বাচনে জেতার জন্য। নির্বাচনে আপনাকে
পার্লামেন্টে যাওয়ার জন্য বা নির্বাচনে জেতা তো অনেক পরের বিষয়। আপনাকে বাংলাদেশের রাজনীতিতে প্রতিষ্ঠিত রাজনৈতিক দল হতে হলে আপনাকে 35-30 থেকে 40% ভোট পেতে হবে রাজনীতিতে প্রতিষ্ঠিত হতে হলে। তো সেই ক্ষেত্রে ছাত্ররা যে দল করছেন বা যে দল আসছে সেই দল কিন্তু এখনও রাজনীতিতে প্রতিষ্ঠিত শক্তি না। তখনই তারা প্রতিষ্ঠিত শক্তি হতে পারবেন যখন তারা তাদের সমর্থনকে 30 থেকে 35% নিয়ে যেতে পারবেন। তখনই তারা ক্ষমতার কথা ভাবতে পারবেন যখন তারা তাদের সমর্থন 40% বেশি নিয়ে যেতে পারবেন। রাজীব আহমদ, সমকাল সংবাদ পর্যালোচনায় আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ। দর্শক, এই ছিল আজকের সমকাল সংবাদ পর্যালোচনা। অন্য কোনো দিন অন্য কোনো বিষয় নিয়ে আমরা আবারও হাজির হব। ততক্ষণ পর্যন্ত সমকালে চোখ রাখুন এবং দেশ বিদেশের সর্বশেষ সংবাদগুলো সবার আগে জানতে www.সমকাল.com চোখ রাখুন।